আমি একমি কোচিং এর পক্ষ থেকে এমডি মাহমুদুল হাসান। আমরা অন্যান্য ম্যাথ ক্লাসের ন্যায় আজকেও ম্যাথের উপবৃত্ত ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে উপবৃত্ত অর্থাৎ যেটা ইলিপস বলা হয় ইংলিশে, তার ফর্মুলাগুলো দেখছিলাম। আজকে আমরা তার ম্যাথমেটিক্যাল সলভ করার চেষ্টা করব। যতক্ষণ ক্লাস হবে আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবে, এবং আমি যখন কমেন্টস করতে বলবো ঠিক তখনই তোমরা কমেন্টস করবে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, এখন আমরা ক্লাস শুরু করলাম, সবাই খেয়াল করো। আমি উপবৃত্তের এক্সাম্পলের ওয়ান এখানে লিখে দিছি যে এক্সাম্পল ওয়ান। সবাই খেয়াল করো, আমি এই ম্যাথটা এখন সলভ করব। তো ম্যাথ করার সময় কেউ তোমরা কমেন্টস করবে না। ম্যাথ করা যখন সম্পূর্ণ কমপ্লিট অথবা কমপ্লিট না হলেও আমি যখন বলবো যে এবার তোমরা কমেন্টসের মধ্যে জানাও যতটুকু আমি তোমাদের পড়ালাম ততটুকু তোমরা বুঝছো কি না, ঠিক তখন তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, এর আগে না। তো এখানে খেয়াল করো, এখানে খেয়াল করে ম্যাথটিতে কি বলা আছে, 16x² প্লাস 25y² ইকুয়াল 400 লেখা আছে। উপবৃত্তের উৎকেন্দ্রতা অর্থাৎ বিকেন্দ্রিকতা ই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের ও নিয়ামকের সমীকরণ। লাস্ট লাইনে বলছে দুইটা জিনিস, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলছে, আবার বলছে নিয়ামক বা দ্বিকাক্ষ যেটা তার সমীকরণ বের করতে বলছে। অর্থাৎ এই ম্যাথটিতে 4-5টি বা আরো একটু বেশি 1 2 3 4 5টি আনসার তোমাদের বের করতে বলছে। তো প্রথমে বলেই তো দিছে যে উপবৃত্ত, তাহলে এই যে সমীকরণ দেয়া আছে, দেখো আমি সমীকরণটা লিখি, এই যে 16x² প্লাস 25y² ইকুয়াল 400, এই যেটা লেখা আছে এটাকে প্রথমে উপবৃত্তের ফিগারে নিয়ে যেতে হবে। প্রথমে কি নিয়ে যাবে, এটাকে প্রথমে উপবৃত্তের ফিগারে তোমরা নিয়ে যেতে হবে। তো উপবৃত্তের ফিগার অর্থাৎ যে সমীকরণ আদর্শ ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল x² প্লাস y² ইকুয়াল 1, অর্থাৎ ডান সাইডে 1 ছিল। প্রথমে টার্গেট থাকা লাগবে যে ডান সাইডে কিভাবে আমি 1 তৈরি করতে পারবো। দেখো এর ডান সাইডে 400 আছে, তাহলে এই ইকুয়েশনটাকে যদি 400 দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু এই ডান সাইডে 1 হয়ে যাবে। শুধু এতটুকু মাথায় রাখলেই হবে। তাহলে খেয়াল করো, এখানে 400টা ভাগ করে দেই, এই 400 দ্বারা ভাগ করলে 1 হয়ে যায়। পাশে এখানে তোমরা লিখে রাখতে পারো 400 দ্বারা ভাগ করে, পরীক্ষা খাতায় না লিখলেও হবে, 400 দ্বারা ভাগ করে। তোমরা আসলে অনেক বড় হয়ে গেছে, এতটুকু লেখার দরকার নেই, মুখে বললেই হয়। তবুও তোমরা মাঝে মাঝে অনেক কোশ্চেন করো ছোট বাচ্চাদের মতো। খেয়াল করো, এখন দেখো আমার ডান সাইডে 1 হয়ে গেছে, অর্থাৎ উপবৃত্তের সমীকরণের ফিগারে কিছুটা গেছে কিন্তু সম্পূর্ণটা যায় নাই। এক্স এর সাথে কোনো সহগ থাকতে পারবে না। তাহলে দেখো এই 16 আর 400 যদি কাটাকাটি করি তাহলে এর নিচে আসবে কত, 25 প্লাস 25 আর 400 যদি কাটি তাহলে এর নিচে চলে আসবে 16 ইকুয়াল 1। এখন দেখো x² বাই a² অর্থাৎ 5² দিলে 25 পাওয়া যায়, y² ডিভাইডেড 16 মানে 4² দিলে 16 পাওয়া যায় ইকুয়াল 1। আচ্ছা তোমরা একটু কমেন্টস করে জানাও তো লেখাটা ক্লিয়ার কিনা, প্লিজ একটু দ্রুত জানাও তোমরা, লেখাটা ক্লিয়ার হলে বলো।
এখন লেখাটা ক্লিয়ার কিনা একটু বলো। এভাবে রাখেন ভাই, থ্যাংক ইউ। এবার সবাই খেয়াল করো, তাহলে তোমরা খেয়াল করো এখানে 1 থাকলো। এখন দেখো এই ইকুয়েশনটা অবশ্যই ইকুয়েশন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 তার সাথে মিলে ইকুয়েশনটিকে আমরা কার সাথে তুলনা করব খেয়াল করো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল 1 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করি যদি করে থাকি তাহলে খেয়াল করো এখানে a স্কয়ার বলতে 5 স্কয়ার অর্থাৎ a এর ভ্যালুটা 5 এবং b এর ভ্যালুটা কত 4, b এর ভ্যালুটা কত হচ্ছে 4 দাঁড়াচ্ছে। তাহলে খেয়াল করো a গ্রেটার দ্যান b অর্থাৎ b এর ভ্যালু চেয়ে a এর ভ্যালু কিন্তু বড় আছে। আমরা যে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্রের ক্ষেত্রে এর ভ্যালুটা ছোট ছিল, আমরা কিন্তু সেভাবে করছিলাম অর্থাৎ ওই সূত্রের সাথে মিল আছে। এখন যদি কোনো কোশ্চেনে বি বড় থাকে তাহলে সূত্র ফর্মুলা একদম হয়ে যাবে। দেন এমন যদি হয় ম্যাথে এ বড় বি বড় তুমি এটা জানোই না বা এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে অবভিয়াসলি এ কে বড় অর্থাৎ এক্স অক্ষকে বড় ধরে ম্যাথগুলো করা লাগবে। আমি আবার বলতেছি, যদি কোনো জানা না থাকে, যদি এক্স অক্ষের দৈর্ঘ্যটা বড় না ওয়াই অক্ষের দৈর্ঘ্যটা বড়, সেক্ষেত্রে এক্স অক্ষের দৈর্ঘ্যটা এটা ধরছি আমরা, এটাকে বড় ধরে তোমার ম্যাথগুলো সলভ করা লাগবে। আশা করি করছো। তো এখন খেয়াল করো তোমরা, উৎকেন্দ্রতা নির্ণয় করবে এখন। তো উৎকেন্দ্রতা বের করবে এখন। তো উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রতার যে সূত্র ছিল আমাদের, তাকে আমরা ই দ্বারা লিখতাম। ইকুয়াল কি ফর্মুলা ছিল বলো? √1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার, অর্থাৎ যে মানটা বড় থাকবে সেটা নিচে তার স্কয়ার থাকবে। তাহলে এই যে এ ভ্যালু এবং বি ভ্যালু দুই ভ্যালুটা আমরা বের করে ফেলছি। এই দুই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা ইজিলি চলে আসবে। দেখো বি স্কয়ার, তাহলে বি কত এখানে 4 আছে, তাহলে 4 কে স্কয়ার করলে একবারে 16 হয়ে যাবে। আমি 16 লিখলাম, আমি লাইন দিলাম। আর এখানে এ স্কয়ার বলতে 5 আছে, 5 কে স্কয়ার করলে 25 হয়ে যায়। তাহলে এটা যদি ইজিলি ক্যালকুলেট করে কত হবে খেয়াল করো, 25 মাইনাস 16 হবে, অর্থাৎ এখানে কত হবে 9 ডিভাইডেড 25 অর্থাৎ 5/3 হবে। 3/5 হবে, 3/5 হবে। এটাই তোমাদের উৎকেন্দ্রতার অ্যানসার। এখন খেয়াল করো তোমরা, এটা হলো উৎকেন্দ্র উপকেন্দ্র। আমরা তোমাদের ম্যাথে আছে, আমি আগেই বলেছি যে একসাথে ক্যামেরা এবং আমার যে লেখাটা আমি এটা একসাথে ক্যামেরার ভিতরে ধরানো সম্ভব হচ্ছে না, আর তোমরা একটু কষ্ট করে শুনবে। তাহলে খেয়াল করো এখানে যে এই উপকেন্দ্র আছে, উপকেন্দ্র। এখন প্রশ্ন চাইছে উপকেন্দ্র। তো উপরে যে ফর্মুলাটা আমাদের ছিল সেটা কি ছিল এখন খেয়াল করো তোমরা, সেটা ছিল প্লাস মাইনাস এ ই কমা 0। এটা ছিল আমাদের উপকেন্দ্রের ফর্মুলা, ছিল প্লাস মাইনাস এ ই কমা 0। কারণটা কি, এখানে এর ভ্যালুটা বড় ছিল এবং বির ভ্যালুটা ছোট ছিল, এজন্য এর অক্ষের উপরে আমাদের উপকেন্দ্রটা অবস্থিত, এজন্য এই কমা 0 হয়েছে। যদি ওয়াই অক্ষের
উপর অবস্থিত হতো তাহলে y অক্ষের উপর x শূন্য হতো, সেক্ষেত্রে 0, প্লাস মাইনাস b হইতো। এটা তোমাদের খুব ভালোভাবে খেয়াল করা লাগবে। তাহলে তোমরা খেয়াল রাখবে কি হচ্ছে, প্লাস মাইনাস এর ভ্যালু 5 এবং ই এর যে ভ্যালুটা, ই এর ভ্যালু কত আছে বলো? এখানে ই এর ভ্যালু 3/5, এখানে 0 আছে, 0। তাহলে এটা যদি কাটাকাটি করি 3, এটা আমাদের উপকেন্দ্র বা ফোকাস যেটাকে বলো তোমরা, উপকেন্দ্র বা ফোকাস যেটাকে বলো তোমরা। আমাদের আসলে ম্যাথ এই পর্যন্ত, এই এর ভ্যালু আর বির ভ্যালু যদি বের করতে পারি তাহলে ম্যাথ ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। শুধু এতটুকু তোমাদের বোঝার বিষয়, এবং সমীকরণকে সাজিয়ে এত দূর যদি আনতে পারো তাহলে আমি মনে করি তোমরা সবাই এই ম্যাথগুলো পারবে। তো আমি এখন পেজটা পরিবর্তন করতে হবে, এজন্য তোমরা এই ম্যাথ একটু খেয়াল করো, তারপরে যদি সমস্যা থেকে কমেন্টস করো। এতটুকু পরবর্তী পেজে আমি চলে যাব। দেখো আমি ম্যাথ প্রথম থেকে কি বলেছিল, ম্যাথে 16x² প্লাস স্কয়ার ইকুয়াল 400 উপবৃত্তের উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। প্লিজ ইনবক্সে কেউ নক করো না। উৎকেন্দ্রতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তোমাদের এই ম্যাথটিতে এটা বলা হয়েছে। তাহলে প্রথমে বলে দিয়েছে উপবৃত্ত, উপবৃত্ত হওয়ার সাথে সাথে তোমাকে উপবৃত্তের সমীকরণটা, আদর্শ ইকুয়েশন যা, এই আদর্শ ইকুয়েশনটা তোমাকে খেয়াল রাখতে হবে। আদর্শ ইকুয়েশন কোনটা ছিল? x² প্লাস b² ইকুয়াল 400। তাহলে এই ফিগারে এই ইকুয়েশনটা তোমার নিতে হবে। তাহলে দেখো ডান সাইডে 1 ছিল আদর্শ ইকুয়েশনের, এজন্য 1 করার জন্য আমি উভয় পক্ষে 400 দ্বারা ভাগ করে দিছি। ভাগ করতে x এর দ্বারা a² ছিল, এজন্য a² তৈরি করতে করা লাগে, আমি তাই করছি। এর সাথে আমি তুলনা করছি, কম্পেয়ার করছি ইকুয়েশনটা এই ইকুয়েশনে। তাহলে a এর ভ্যালু 5 আর a এর ভ্যালু 4 বের হয়ে গেছে। উৎকেন্দ্রতা যে ফর্মুলা আমি গতকাল শিখেছি সেটা লিখে মানটা বসিয়ে দিয়েছি, আনসার কমপ্লিট। সেম ভাবে উপকেন্দ্রের যে সূত্র শিখেছি সেই সূত্র বসিয়ে দিয়ে মানটা বসিয়ে দিয়েছি, আনসার কমপ্লিট। তো এখানে কার কোন সমস্যা আছে? আমি উৎকেন্দ্রতা এবং উপকেন্দ্র দুটাই বের করছি, আরো সমস্যা থাকলে বলো। তারপর আমি পরবর্তী পেজে এখনো 3টা আছে বাকি, মানে 3টা আনসার বের করতে বাকি আছে, সেটা বের করব। বলো। আচ্ছা ওকে, তাহলে খেয়াল করো তোমরা, এখন আমরা এই ম্যাথের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখন খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফর্মুলা ছিল 2b² ডিভাইডেড a, অর্থাৎ যে মানটি ছোট হবে তার স্কয়ার ডিভাইডেড a হবে, ইনটু 2 হবে। তাহলে খেয়াল করে মানটা বসিয়ে দাও, 2b², b এর ভ্যালু 4 ছিল, তার স্কয়ার, a এর ভ্যালু কত? 5 ছিল। তাহলে কত হয়? 32/5, 32/5, এটাই তার आंसर, শেষ आंसर। আর কি ছিল? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমি এটা না করে দিলেও তোমাদের পারার কথা। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে দেখো উপকেন্দ্রিক লম্ব এখন অক্ষের সমান্তরাল। তার কারণটা হলো এটা x অক্ষের যে দৈর্ঘ্যটা এটা বড় বেশি, এজন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অক্ষের সমান্তরাল, অর্থাৎ x ইকুয়াল প্লাস মাইনাস a e, অর্থাৎ ফ্র্যাকশন মান দ্বারা কোনো কিছু গুণ করলে সেটা কমে যায়, তাই খেয়াল রাখবে, ফর্মুলাগুলো এটা খেয়াল করবা। তাহলে x থাকলে এখানে প্লাস মাইনাস a এর ভ্যালু কত ছিল? 5 ইনটু e এর ভ্যালু ডিভাইডেড 5, অর্থাৎ x ইকুয়াল প্লাস মাইনাস
3 আমাদের অ্যান্সার। এখন হলো নিয়ামকের সমীকরণ। নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ, এগুলা ম্যাথ করতে সময় লাগলে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। একটু দ্রুত হাতের লেখা চালু করবা তাহলে হয়ে যাবে। x ইকুয়াল প্লাস মাইনাস a ডিভাইডেড e, যে ফর্মুলা আছে সেটা একটু দেখে নেবা কষ্ট করে, যদি কেউ ভুলে গিয়ে থাকো, না ভুললে তো সমস্যাই নেই কারণ। a এর ভ্যালু 5 আর e 3 ডিভাইডেড 5, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস 25 ডিভাইডেড 3, এটা তোমার। আমাদের আজকে ম্যাথ কমপ্লিট হলো, মানে এই ম্যাথটা কমপ্লিট হলো। এখানে দেখো তো এই তিনটার ভিতরে কার সমস্যা আছে, না থাকলে আমি পরবর্তী ম্যাথে বলবো। আমি যে পর্যন্ত আসে এ পর্যন্ত আর যদি কোনো থেকে থাকে তাহলে কোশ্চেন কমেন্টসের মাধ্যমে জানাও। আচ্ছা দেখি, সব বুঝি ভাই, মেয়েদি সব বুঝো, নাম্বার পাও তো না খালি বুঝেই থাকো? যাই হোক, আলহামদুলিল্লাহ বুঝছি মনে হয় সবাই। এখন দেখো আমরা পরবর্তী ম্যাথ করব। এখন আমরা এক্সাম্পল 3 করব, দেখা যায় সম্পূর্ণ। এক্সাম্পল 3 যেটা আছে ম্যাথটি, এই ম্যাথটি করব। তো এক্সাম্পল 3 তে কি বলা আছে খেয়াল করো, 1,0, তার মানে এক্সাম্পল 2 তোমরা করবা না, এক্সাম্পল 2 কিন্তু করবা, তোমরা পারবা, সবগুলো ম্যাথ করে দেওয়া পসিবল না, তোমরা সবগুলো করে দেব। 1,0 ও -1 উপকেন্দ্র এবং 3 উপকেন্দ্রিক লম্ব বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে বলেই দিছে উপবৃত্তের সমীকরণ ইকুয়েশনকে ডেভেলপ করতে বলছে। তোমার পর্বত মানে আমি গত যে প্রবলেমটা সলভ করছি তাতে কিন্তু একটা ইকুয়েশন দেয়াই ছিল, তা থেকে বিভিন্ন ভ্যালুগুলো আমাদের ফাইন্ড আউট করতে হয়েছিল। বাট এক্ষেত্রে আমাদের ভ্যালু দেয়া আছে, ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে। তো সেক্ষেত্রে খেয়াল করো তোমরা, প্রথমে সলিউশন কি, আমি লেট উপবৃত্তের ইকুয়েশন ধরবো, যে উপবৃত্তের সমীকরণ কোনটা দেখো, উপবৃত্তের সমীকরণ আমি ধরলাম x² ডিভাইডেড a² প্লাস y² ডিভাইডেড b² ইকুয়াল 1। এটা আমি উপবৃত্তের ইকুয়েশন ধরে এক ইকুয়েশন লিখে রাখলাম। খেয়াল করো, এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি a এর ভ্যালু এবং b এর ভ্যালু উপভাবে ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা ডেভেলপ হয়ে যাবে। তো এই a এর ভ্যালু তোমাকে কিভাবে বের করতে হবে সেটা তোমার এই ভ্যালু মানে ডাটা যেগুলো দেয়া আছে এই ডাটা দেখে বুঝতে হবে যে কিভাবে বের করব। ডাটা দেখে তোমাকে বুঝতে হবে। এখানে খেয়াল করো, উপকেন্দ্র দেয়া আছে 1,0 ও -1,0, 0 দেয়া আছে কার ভ্যালু, 0 দেয়া আছে y এর ভ্যালু। অর্থাৎ এই যে উপবৃত্তটা অবভিয়াসলি x অক্ষের উপর অবস্থিত, কারণ x অক্ষের উপর y এর ভ্যালু 0 হয়। আশা করি বুঝতে পারছো। খেয়াল করো, এখানে একটা দেয়া আছে 1,0 আর একটা আছে -1,0, এই দুইটাকে বলা হয়েছে উপকেন্দ্র। উপকেন্দ্র খেয়াল করো, আমি শর্টকাটে লিখি, উপকেন্দ্র ফর্মুলা ছিল প্লাস মাইনাস a e, 0 ইকুয়াল, দেখো এই দুটাকে কম্বিনেশন করে যদি লিখি +1 -1 কম্বিনেশন লিখি +-1,0 লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো a e ইকুয়াল 1 লেখা যায়। a e ইকুয়াল এই ক্ষেত্রে কি আছে বলো তোমরা, a e ইকুয়াল দেখো, আসলে ক্লাসের মনোভাবে চলে যায়, বলতে বলি তোমাদেরকে, এখানে তো বলা সম্ভব না, এটা প্রবলেম না। খেয়াল করো তোমরা, দেখো a e ইকুয়াল 1 আসে এখানে, এখানে কোনোভাবে যদি এর ভ্যালুটা পেয়ে যায় তাহলে এর ভ্যালুটা পেয়ে যাব। সেখানে ইকুয়েশনের ক্ষেত্রে আমার সহজ হয়ে যাবে, ইকুয়েশনে লাগবে a এর ভ্যালু আর b এর ভ্যালু, দুটো হলেই কিন্তু আমার আনসার শেষ হয়ে যাবে। এখন তোমরা কোশ্চেনে খেয়াল করো, আমি কোশ্চেনে বলেই
হালকা একটু দেখাই কোশ্চেনে খেয়াল করো 3 উপকেন্দ্রিক লম্ব কোশ্চেনে আরো একটি ক্লু তোমাকে দেয়া আছে 3 উপকেন্দ্রিক লম্ব তাহলে খেয়াল করো উপকেন্দ্রিক লম্ব দেয়া আছে 3 অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব যেটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বিদ্যুৎ নাই আছে ইকুয়াল 3 দেয়া আছে তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে প্রশ্নে এ অত বড় বলা না থাকবে সেক্ষেত্রে এ কে কিন্তু বড় ধরেই করব আমরা এই ম্যাট্রিক ক্ষেত্রে আমরা সাইডে দেখো আমি লিখতেছি এ কে বড় ধরে আমার ম্যাট্রিক হবে আর বি কে ছোট ধরতে হবে সকল ক্ষেত্রে মানে এক্স অক্ষকে বড় ধরতে হবে তাহলে দেখো আর লম্বের দৈর্ঘ্যের সূত্র কি হবে 2b² ডিভাইডেড এ হবে এই ক্ষেত্রে দেখো তুমি খেয়াল করো তাহলে এই ক্ষেত্রে কি করা যায় বলো তোমরা একটু এই ক্ষেত্রে এখান থেকে আমি যদি b এর ভ্যালুটা বের করে দেই b² কি লেখা আছে এখানে 3a ডিভাইডেড 2 এটা থাকলো b² এটা থাকলো এখন এখানে খেয়াল করো একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন কিন্তু সম্পর্কযুক্ত এখানে e এর মান হইলেই a এর মান পাচ্ছি আবার এখানে a এর মান হইলেই b এর মান পাচ্ছি তাহলে e এর মানটা প্রথমে লাগবে তাহলে a এর মান পাবো আবার a এর মান হলে b এর মান পেয়ে যাব তাহলে আমাদের এই সমীকরণটা সলভ হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো আমরা e ইকুয়াল কি জানি e হলো উৎকেন্দ্রতা এই e ইকুয়াল জানি √1 - b² ডিভাইডেড a অর্থাৎ একে যদি a স্কয়ার করে দাও তাহলে দেখো এখানে লেখা আছে a² - b² ডিভাইডেড a²। আমি এখানে লসাগু একবারে করে ফেললাম তোমরা এটা পারবে এগুলা তো খেয়াল করো আর যদি গুণ করি তাহলে a² তার হোল স্কয়ার ইকুয়াল a² - b² এই যে a² তার হোল স্কয়ার অর্থাৎ দেখো a এর মান কিন্তু উপরে 1 পাইছি আমরা a এর মান কিন্তু 1 দেয়াই আছে এখানে a এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে এখানে যদি বসিয়ে দেই তাহলে কি লেখা যায় 1² মানে 1 থাকলো ইকুয়াল a² - b²। এখন খেয়াল করো এই কোশ্চেনে b² এর ভ্যালুটাও পেয়ে গেছি তাহলে b² এর ভ্যালুটা বসিয়ে দাও 1 ইকুয়াল a² - 3a ডিভাইডেড 2 তাহলে এটাকে এখন তোমাদের সলভ করতে হবে এটাকে ক্যালকুলেট করে তোমাদেরকে সলভ করতে হবে তাহলে খেয়াল করো আমি যদি এই লসাগু করে একবারে গুণ করে দেই তাহলে 2 আর এখানে থাকে 2a² - 3a অতএব লেখা যায় 2a² - 3a - 2 ইকুয়াল 0 এখানে দেখো দ্বিঘাত সমীকরণ পড়ছে তোমরা ক্যালকুলেটর ইউজ করে ইজিলি কিন্তু বের করবে এটা অনেকে আবার ক্যালকুলেটর বুঝো কিনা আল্লাহ ভালো জানে তো সেক্ষেত্রে দেখো আমি এখানে ক্যালকুলেটর ইউজ করে তোমাদের এর বের করা বলে দিচ্ছি দেখা যাবে কিনা এতে যাবে অন করেন উনি তো আছে এবার হবে ঠিক আছে খেয়াল করে দেখো ক্যালকুলেটর আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে ক্যালকুলেটরটা অন করে প্রেম ক্যালকুলেটর 1 বাটনের পাশে 1 বাটনের পাশে এখানে মোড লেখা আছে এই মোডে চাপ দাও সেটা ইকুয়েশন 5 লেখা আছে 5 এ চাপ দাও দেড়বার এই যে 3 আছে 3 নাম্বার ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণ এই 3 চাপো 3 আচ্ছা তো তিনটা অপশন আছে অর্থাৎ এ তে একটা মান বসাবা বি তে একটা মান আর সি তে একটা মান বসাবা এটা কনস্ট্যান্ট এ তে যে মানটা চাইছে এ স্কয়ার মানে যেটা এ স্কয়ার থাকবে ইকুয়েশনে তার সহগ হয়ে যায় আমাদের এখানে দেখো এখানে কি আছে এ স্কয়ারের সহগ আছে 2 এর সহগ আছে -3 আর কনস্ট্যান্ট আছে -2 এটা খালি বসিয়ে দিবা 2 ইকুয়াল চাপবা তারপর -3 ইকুয়াল চাপবা তারপর -2 ইকুয়াল চাপবা চাপা দেখো একটা মান 2 হইছে আর একটা মাইনাস আছে কিন্তু এর ভ্যালু যেটা সেটা কখনো নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না সেটা কখনো নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না তাহলে খেয়াল করো এর ভ্যালুটা একটা 2 পাইলাম আর একটা পেলাম কি -1/2 কিন্তু এই -1/2 কখনো গ্রহণযোগ্য হবে না নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য না তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেছি 2
এখন এর ভ্যালু, এই যে ইকুয়েশনটা খেয়াল করো, এ পাশে যে ইকুয়েশনটা আছে মানে বি স্কয়ার ইকুয়াল 3a/2, এই এর জায়গায় যদি বসিয়ে দেয় তাহলে বি স্কয়ার অথবা বি এর মানটা আমরা পেয়ে যাব। বোঝা যায়? এখানে করি আমি, এখানে করো, এই যে বি স্কয়ার ইকুয়াল 3, এর ভ্যালু বসালাম 2, না নিচে থাকলো কত, এই যে 2, ইকুয়েশনের 2 থাকলো নিচে, অর্থাৎ আমরা 3 পেয়ে গেলাম। বি স্কয়ার পেয়ে গেলাম আমরা, বি স্কয়ারটা আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। আর যদি তুমি শুধু বি এর বলো এখানে, তাহলে বি এর ভ্যালু বি ইকুয়াল √3, প্লাস মাইনাস √3 হওয়ার কথা, বাট সেক্ষেত্রে মাইনাস মানটা তো কখনো গ্রহণযোগ্য না, এই জন্য এরকম হলো আর কি। তাহলে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুটাই তোমরা কিন্তু পেয়ে গেছো। তাহলে দুটাই যদি তোমরা পেয়ে যাও, এই মান দুটি এখন ইকুয়েশনে বসিয়ে দিলে আমাদের সলভ হয়ে যাবে। এই মানটি কত করে ইকুয়েশনে বসিয়ে দিলে आंसर শেষ। আমি করে দিচ্ছি এই পাশে, খেয়াল করে এখানে এর মান পাচ্ছি 2 তার স্কয়ার প্লাস y স্কয়ার, বি এর মান কত 3, বি স্কয়ার মান 3 আর বি এর মান √3, তাই √3 তার স্কয়ার ইকুয়াল 1। অর্থাৎ এটি সলভ করবে আস্তে আস্তে, ইনশাআল্লাহ পারবা। এটা হচ্ছে তো নাকি? অবভিয়াসলি হচ্ছে। এটা শেষ। তাহলে যদি লসও করো একবারে হয়ে যাবে 3x² প্লাস 4y² ইকুয়াল 2। যদি বলো এই লাইন কেমনে হয়েছে, তাহলে তোমার এই লাইন বোঝার দরকার নেই, তুমি উপরের লাইনে आंसर লিখবা। আমি ম্যাথটা আবার বোঝাচ্ছি, একটু খেয়াল করো। প্রথমে এক্সাম্পল খেয়াল করো, এখানে লেখা আছে 1,0 এ ও -1,0 উপকেন্দ্র এবং 3 উপকেন্দ্রিক লম্ব বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো ইলিপসের ইকুয়েশন নির্ণয় করতে বলছে। তো ইলিপসের ইকুয়েশন প্রথমে তোমাকে বুঝতে হবে কোনটা, x² / a² প্লাস y² / b² ইকুয়াল 1। তাহলে এবং বি এর ভ্যালু যদি পেয়ে যায় তাহলে আমার आंसर শেষ। উপকেন্দ্র এটা দেয়া আছে 1,0 - 1,0, 0 দেয়া আছে y এর ভ্যালু, 0 দেয়া মানে কি, অবভিয়াসলি এটা x অক্ষের উপর অবস্থিত, x অক্ষকে বড় ধরে করা হয়েছে, মানে x অক্ষের উপর y ইকুয়াল 0 থাকে। সেই ফর্মুলা বানাইছি, এর ভ্যালু এখান থেকে বের হয়ে গেছে। খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 দিয়েছে, তাহলে এর ফর্মুলাটা কি, 2b²/a, এখানে b² ভ্যালু বের করছি। এখন ই যেটা ওটা উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রিকতা, সেই ফর্মুলাটা বসিয়ে এখানে ইজিলি আস্তে আস্তে ক্যালকুলেট করতে করতে আমি এক সময় দেখা যায় এর ভ্যালুটা এখানে বের করতে পারছি, আর এর ভ্যালুটা বি এর এই ইকুয়েশনে বসিয়ে এই ভ্যালু বের করছি। এবং এ এবং এই বি, এই দুইটা ভ্যালু আমি 1 নম্বর যে সমীকরণ দিয়েছিলাম, 1 নম্বর সমীকরণ কোনটা, এটা, এই সমীকরণ এখানে বসিয়ে দিছি, যেটা আসছে ওটাই আমাদের অ্যান্সার। এখন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এই ম্যাথটিতে, তাহলে তোমরা একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও, আমি সেটা সলভ করে দেবো। খেয়াল করো, এখানে এক্সাম্পল 4 কি বলা আছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহার উপকেন্দ্র দেয়া আছে 1,-1, নিয়ামকের সমীকরণ দেয়া আছে x - y + 2 = 0 এবং উৎকেন্দ্রতা অর্থাৎ ই যেটা 1/√2, ওর উপকেন্দ্রিক লম্ব নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে সমীকরণটা নির্ণয় করতে হবে। তো উপবৃত্তের সমীকরণ কি ছিল, উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণটা তোমাকে খেয়াল করতে হবে। এখানে দেখো কোশ্চেনে উপকেন্দ্র হলো s 1,-1, এটা বলেছি। আর নিয়ামকের যে সমীকরণ, নিয়ামকের সমীকরণ কোনটা দেখো, এটা কিন্তু উপকেন্দ্র। এ দেখো নিয়ামকের সমীকরণ কোনটা, নিয়ামকের সমীকরণ যেটাকে আমরা এম বলি, এম নিয়ামকের সমীকরণটাকে কি বলি, এম, সেটা আছে x - y + 2 = 0 আছে। উপকেন্দ্রতা, এটা
উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রটা হলো ই, ইটা ভ্যালু করা আছে 1/√2, এটা দেয়া আছে। আর উপকেন্দ্রের লম্ব নিয়ে কথা বলছে সেটা একটু পরে দেখতেছি। দেখো আমি বলে দিছিলাম যে উপবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু সেটা কিন্তু কখনোই 1 না, সেটা ফ্র্যাকশন একটা মান হবে। এরকম ফ্র্যাকশন মানটা আমাদের দিয়ে দিছি। তো এই উপবৃত্তের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, ঠিক যেমন পরাবৃত্তের ক্ষেত্রে ছিল। পরাবৃত্তের ক্ষেত্রে কি ছিল? এসপি ইকুয়াল পিএম। বা এই উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে এটা হবে, দেখো এসপি ডিভাইডেড পিএম ইকুয়াল ই, যেটা পরাবৃত্তের ক্ষেত্রেও কিন্তু সেম এটা ছিল। এই ই এর ভ্যালুটা 1 হওয়ার কারণে এটা গুণ হয়ে গিয়ে এসপি ইকুয়াল পিএম হয়েছিল, ওই যে পরাবৃত্তের ক্ষেত্রে। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এটা ভ্যালু দেওয়ার কারণে এটা থেকেই যাবে আর কি। তাহলে খেয়াল করো, এসপি ইকুয়াল ই, শেষ। এতটুকু বোঝা মানে ম্যাথটি শেষ। তাহলে তোমরা খেয়াল করে এখানে এসপির ভিতরে দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে এবং পি এর ভিতরে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র বসবে। খালি বসিয়ে দিবা, অ্যানসার এসে যাবে। সেটা কত আছে বলো, এই দেখো করো ক্যামেরার উপরে 1, -1। আর এর ভ্যালু অল টাইম তুমি ধরে নিবা x, y। তাহলে দুইটার মধ্যে দূরত্ব নির্ণয় বসাও, x - 1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে হোল স্কয়ার করবে এগুলা। প্লাস মাইনাস এর ভিতরে লম্ব দূরত্ব, এই যে ইকুয়েশনটা খেয়াল করো, p হলো x, y। তাহলে খেয়াল করো m এর লম্ব দূরত্ব, p এর যে x এর ভ্যালু এই সমীকরণে x এর জায়গায় বসবে, y এর ভ্যালু y এর জায়গায় বসবে, অর্থাৎ x - y প্লাস 2 ডিভাইডেড কি বসবে, রুট ওভার x এর সহগ, এখানে আছে কত 1 তার স্কয়ার প্লাস y সহগ -1 তার স্কয়ার। এটা দিয়ে আস্তে আস্তে ক্যালকুলেট করলে তোমার आंसर বের হয়ে যাবে। আমি ক্যালকুলেট করে দিছি, y পাশে আগে বড় করে দাও, আর এখানে মাইনাস বসে আর এটা বলে স্কয়ার টো বসিয়ে দাও। তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এটা সেম ভাবে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখানে বর্গ করলে এটা থাকে, বর্গ করলে প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। এখানে উপর লাইনে x - y প্লাস 2 তার হোল স্কয়ার থাকবে আর √2 মানে 2 থাকবে। তাহলে দেখো এই দুটো কোনো 4 হবে আর কি। তাহলে এইভাবে তোমরা একটু কষ্ট করে যদি ক্যালকুলেট করে নাও, 4 এরা 4 দ্বারা গুণ করে দাও, তাহলে 4x স্কয়ার মাইনাস 4 × 2 = 8x প্লাস 4 প্লাস 4y স্কয়ার, আর a - b প্লাস c তার হোল স্কয়ার ফলাটা বসাবো তোমরা। এটা কত সূত্রটা বসাবো, তোমরা তো সূত্র পারো আর কি। এখন এটা তোমাদের যদি একটু ক্যালকুলেট করে নাও তাহলে ইজি হবে। আমি একবারে সাজিয়ে লিখলাম। হয়তো প্লাস মাইনাসের সমস্যা হতে পারে আমার দ্রুত লিখতে গিয়ে, তো তোমরা একটু খেয়াল করবে এটা হয়েছে, এভাবে ক্যালকুলেট করলে আনসার কমপ্লিট হবে আর কি। তো এই ছিল আমাদের এই ম্যাথের ক্ষেত্রে। আর এই ম্যাথে আরেকটু বলে লম্ব নির্ণয় করো, তো সেটা করতে হবে। তো উপকেন্দ্রিক লম্ব ছিল 2a। দেখো এই ক্ষেত্রে এর ভ্যালু না বির ভ্যালু জানি না, সেক্ষেত্রে কিন্তু বের করা কঠিন হয়ে গেছে। তো তার জন্য আমরা পরাবৃত্তের ক্ষেত্রে একটু শিখছিলাম 2 × hz, আর শুধুমাত্র এই উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এটা ই, ডির পরে যেটা ই থাকে ই, এই ইটা কিন্তু অ্যাড হবে 2e × hz, শুধু এতটুকু করলে হবে। hz মানে কি, এস হলো উপকেন্দ্র আর জেড যে নিয়ামকের সমীকরণ, ওর উপরে একটা লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে, দেন এতটুকু, আর কিছু না।
সেটা আমি এই সাইডে করি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ উপকেন্দ্রিক লম্ব নির্ণয় করো। লম্ব যেটা আর কি, সেটা হবে 2e ইন্টু এস জেড। তাহলে 2 এর ভ্যালু দিয়ে আছে 1/√2। যদি আগে দৈর্ঘ্য হচ্ছে সেক্ষেত্রে আমি আর প্লাস মাইনাস এস জেড, এস হলো উপকেন্দ্র। এই উপকেন্দ্র দেওয়া আছে কোশ্চেনে, বলো তো 1 -1 দেওয়া আছে কিন্তু, আর জেড যে সমীকরণ দেওয়া আছে x - y + 2 দেওয়া আছে। তাহলে x এর জায়গায় গিয়ে 1 বসলো, y এর জায়গায় গিয়ে -1 বসলো, আর ওই ইকুয়েশনের মাইনাস মানে প্লাস হয়ে গেল 1 + 2 ডিভাইডেড x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার দেন এটা। তাহলে এটা ক্যালকুলেট করলে যা হবে তাই, √2 হয়ে যাবে, 4 হবে তার অ্যান্সারটা, 4 এটা তার অ্যান্সার। এই যে আমাদের এই ম্যাথটি কমপ্লিট হয়ে গেল। দেখো তো এই ম্যাথটি কার কোথাও সমস্যা আছে, আমি যে পর্যন্ত করাইছি এগুলো কারো কোনো সমস্যা যদি থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সলভ করে দিব। সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র এসপি ইকুয়াল ইপিএম, আর লম্ব দূরত্বের ক্ষেত্রে 2e * s, আর তো কিছু না এখানে। প্লিজ একটু জানাও লেখা স্পষ্ট দেখা যায় কিনা, বা চেক। এখন দেখো এই ক্ষেত্রে দেওয়া আছে, আমি এক্সাম্পল 8 করাচ্ছি। এক্সাম্পল 8, উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষ দুইটিকে যথাক্রমে x ও y অক্ষরেখা ধরিয়া, অর্থাৎ বৃহৎ অক্ষ বড় অক্ষকে ধরছে x, ছোট অক্ষকে ধরছে y, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ প্রথমে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে, তো সমীকরণটা কি, x² / a² প্লাস y² / b² ইকুয়াল 1। এটা হলো 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম আমি। এখানে a এর ভ্যালু আর b এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এসে যাবে। বলে যে যার ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব 8 এবং দ্বিঘাত মধ্যকার দূরত্ব এত, অর্থাৎ শর্ত মতে ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব কি ছিল, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী বা মধ্যকার দূরত্ব, একই কথা, মধ্যকার দূরত্ব আমাদের ছিল 2ae ইকুয়াল 8, এটা ছিল। সেম ভাবে দ্বিঘাত দূরত্ব কি ছিল, আমাদের সূত্র দেখতে একটু, সূত্র দেখে নিবা যদি মনে না থাকে, আর মনে থাকলে তো সমস্যা আর কি। দ্বিঘাতের মধ্যকার দূরত্ব, মধ্যকার দূরত্ব, দ্বিঘাতের মধ্যকার দূরত্ব ছিল 2a/e ইকুয়াল এটা। দেখো এখানে দেওয়া আছে, তো শুধু একটার মান বের করে আরেকটা বসায় দিলে পরে শেষ হয়ে যাবে। এক্ষেত্রে খেয়াল করো তুমি, এখানে a ইকুয়াল এই 2 যদি পাশে ঘটাই তাহলে কত, 4 হয়ে যাবে, 4। আর যদি a এর ভ্যালুটা এখানে বের করে নেই, অথবা e এর ভ্যালু তুমি যেটা বের করো করো, a এর ভ্যালু বের করি, তাহলে 4/e লেখা যায়। এর ভ্যালু, এই এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনটা বসিয়ে দেই তাহলে কি হয় খেয়াল করো, 2 এর জায়গায় বসিয়ে দিলাম, 4/e 18, এটা লিখে দিলাম। তার মানে লিখতে পারি 8/e² ইকুয়াল 18 লিখতে পারি। লেখায় তাহলে যদি লেখা যায় তাহলে এখান থেকে আমাদের ই এর মানটা, তোমরা খেয়াল করো সবাই, এখানে থেকে কিন্তু ই এর মানটা ইজিলি ক্যালকুলেট করে আমরা বের করতে পারবো। এখানে ই এর মান ইজিলি ক্যালকুলেট করে আমাদের কি কোথাও ভুল গেছে, ভুল তো যাওয়ার কথা না। হ্যাঁ ঠিকই আছে, খেয়াল করো। তাহলে আমরা এখানে খেয়াল করো, 8 না লিখে এখানে 9/e লিখতে পারি, একই কথা, একটু খেয়াল করো সবাই।
মানে সহজ হয়ে যায় এখানে এটা করলেও কিন্তু কোনো সমস্যা নেই হবে। দেখো 4e² ডিভাইডেড 2 এর পাশে গেলে 9 হয়ে যায়। এখান থেকে এর মানটা যদি বের করি বা এর মান এ পাশে গেলে এটা এই সাইডে আসলো, তাহলে 2 ডিভাইডেড 3 চলে আসে, 2 ডিভাইডেড 3 চলে আসে। প্লাস মাইনাস হয় কিন্তু মাইনাস মানটা আমাদের গ্রহণযোগ্য না। তুমি এখান থেকে করলে হবে, কিন্তু এই মুখে মুখে করার জন্য আমি এটা করলাম কি, এটা ইজিলি হয়ে গেল। এর মানটা আমাদের বের হয়ে গেল। এখন এর মানটা যেহেতু বের হয়ে গেছে সেহেতু এখানে এইখানটায় এইখানে, তাহলে এখানে যদি এর মানটা বসিয়ে দেই তাহলে এর মান অবভিয়াসলি আমাদের বের হয়ে যাবে। এই সাইডে গেল, তাহলে এ ইকুয়াল এই যে 4 থাকলো ডিভাইডেড এর ভ্যালুটা বসিয়ে দিলাম 2 ডিভাইডেড 3, তাহলে কত হয়? এর ভ্যালু এখানে 6 বের হয়ে যায়, এর ভ্যালু এখানে 6 বের হলো, এই এর ভ্যালু আমি 6 পেয়ে গেলাম। শুধুমাত্র বি এর ভ্যালুটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। শুধুমাত্র বি এর ভ্যালু যদি এখন আমরা পাই তাহলে শেষ। তার কারণ এখানে সমীকরণ বলছে, সমীকরণে এর ভ্যালু এর ভ্যালু দুইটা ভ্যালু দরকার। এর ভ্যালু আমি বের করে ফেলছি, তাহলে বি এর ভ্যালু হলে শেষ। তাহলে খেয়াল করো বি এর ভ্যালু তোমরা কিভাবে বের করবা। আমরা উৎকেন্দ্রতার সূত্র কি জানি, ই ইকুয়াল √1 - b² ডিভাইডেড a²। বর্গ করে দাও, তাহলে a² ইকুয়াল এদিকে 1 - b² ডিভাইডেড a²। দেখো ই এর ভ্যালুটা আমরা কত বের করছি এখানে 2/3, তাহলে 2/3 তাহলে 2/3 তার হোল স্কয়ার ইকুয়াল 1 - এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু 6 পাইছি, 6 তার স্কয়ার আর বি তার স্কয়ার। দেখো এই যে ইকুয়েশনটা লিখছি আমি, এটা কিন্তু বি, এটা কিন্তু 6 নাম্বার আর নিচে এটা 6। এখানে শুধুমাত্র বি এর মানটা আননোন, এখানে বি এর মানটা তোমরা ক্যালকুলেট করবে, একটু ক্যালকুলেট করলে এই যে বি স্কয়ার ইকুয়াল একবারে আসবে 20, অর্থাৎ বি ইকুয়াল আসবে কত √20। এই এটা হয়ে গেল। তাহলে 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল আমাদের x² + a² + y² ইকুয়াল 1 বাই এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, x² এর ভ্যালু 6 তার স্কয়ার প্লাস y² আর বি এর ভ্যালু ছিল √20 তার হোল স্কয়ার ইকুয়াল 1। তাহলে এভাবে যদি ক্যালকুলেট করা হয় তাহলে মানগুলো ইজিলি পেয়ে যাবেন। তাহলে এখানে খেয়াল করো, এখানে ক্যালকুলেট করো শুধু এই যে ইকুয়েশনটা বের হয়ে গেল, এটা তোমাদের অ্যান্সার। এটা না বোঝার কিছু নাই, আমি যে পর্যন্ত করাইছি আজকে উপবৃত্তের ম্যাথগুলি, এই উপবৃত্তের কারো কোনো সমস্যা থাকে, এই ম্যাথের সমস্যা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাও, আমি এরপরে অধিবৃত্ত চলে যাব। আমি বলেছিলাম অধিবৃত্তের কোনো ফর্মুলা বোঝাবো না, উপবৃত্ত এবং অধিবৃত্ত দুটাই সেম ফর্মুলা, সেই ম্যাথগুলো দুই একটা দেখিয়ে দিলেই পারবে তোমরা। আজকে আমাদের পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক এবং অধিবৃত্ত হোক তিনটাই শেষ হবে। এর পরবর্তী ক্লাস যে ম্যাথ থাকবে সেই ম্যাথের ত্রিকোণমিতি ক্লাস শুরু হবে, বা এটা ভাইরা ডিসিশন নেবে, আমাদের সিনিয়র ভাইরা ডিসিশন নেবে, তারা যে ক্লাস দেবে সেই ক্লাস হবে আর কি। কিন্তু এখানে আমাদের কোনিক্স বলে যে চ্যাপ্টার বা যে টপিক ছিল সেই টপিকস আজকেই কমপ্লিট হয়ে যাবে। কারো কোনো সমস্যা থাকলে ম্যাথটিতে তোমরা বলো। ইজিলি খেয়াল করো তোমরা, এখানে দেখো সমীকরণটা আমি এটা ধরে নিছি, ধরে এবারে ফোকাস দ্বার মধ্যকার দূরত্ব এটা বসিয়ে দিছি, বৃত্তাকার মধ্যকার দূরত্ব বসিয়ে দিয়েছি। ফোকাস মধ্যকার দূরত্ব থেকে এর ভ্যালুটা বের করে মধ্যকার দূরত্বে এর ভ্যালু বসিয়ে দেওয়ার কারণে এর ভ্যালু পাইছি। এই এর ভ্যালুটা আবার ফোকাস দ্বার মধ্যকার দূরত্ব যখন বসিয়ে দিলাম এর ভ্যালু পাইলাম। এর ভ্যালু পাওয়ার সাথে এর যে সূত্র জানি অর্থাৎ উৎকেন্দ্রতার ফর্মুলা জানি তাতে বসিয়ে দেওয়ার বি এর ভ্যালু পাইলাম। তাহলে বি এর ভ্যালু পাওয়া গেল, এর ভ্যালু এবং বির ভ্যালু ইকুয়েশনে বসিয়ে দিলাম, আমার ইকুয়েশনটা পাওয়া গেল। তোমাদের বইয়ে অধিবৃত্তের কোনো ম্যাথই নাই, কিন্তু সিলেবাস আছে। আমি এটা কালেক্ট করি, এই যে তার শীটটা যেটা গ্রুপে আমি আপলোড করছিলাম, এই শীটটা এই যে অধিবৃত্ত, যে আমি 5 অধিবৃত্ত
জাস্ট 5 মিনিট খেয়াল করো এদিকে। প্রথমে দেখো অধিবৃত্তের আদর্শ সমীকরণ, এটা কি লেখা আছে? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 1। আমরা উপবৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র এখানে প্লাস আছে, বাট অধিবৃত্তের ক্ষেত্রে এখানে মাইনাস শিখবো। এই আর কোনো সমস্যা নাই, আর যেভাবে ম্যাথ করেছি সব সেভাবেই শিখে। অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে যেখানে আমরা লেট ইকুয়েশন ধরছি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, ঠিক সেক্ষেত্রে আমরা এই অধিবৃত্তের ক্ষেত্রে লেট ইকুয়েশনটা ধরবো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার b স্কয়ার ইকুয়াল 1। এই ইকুয়েশন ধরে আমরা ম্যাথগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে আমাদের আগের যে ম্যাথগুলো শেখা ছিল বা সূত্রগুলো জানা ছিল, সেই সূত্রেই সবগুলো ম্যাথ আমরা এখানে করতে পারবো। শুধু এই মাইনাসটার কারণে আর একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটা এখানে খেয়াল করো তোমরা। লেখা আছে দেখো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই যেটা বা বিকেন্দ্রিকতা। এক্ষেত্রে আমরা উপবৃত্তের ক্ষেত্রে দেখো এই জায়গায় মাইনাস শিখে আইছি, কিন্তু এখানে প্লাস হবে। শুধু এই দুটা চিহ্ন, আদর্শ ইকুয়েশনে এখানে মাইনাস এবং উৎকেন্দ্রতা এখানে প্লাস, ওটার ঠিক অপোজিটটা এখানে হবে। তাহলে কিন্তু তোমার সকল ম্যাথগুলো সলভ হয়ে যাবে। আমি একটা ম্যাথ করি, দেখবা তোমরা পারবা। একটা ম্যাথ করে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এখন বলো এমডি শাকিল আর সমিতা, তোমাদের কি লোড হয়ে যাচ্ছে? লোড হলে বাদ দিয়ে দেবো। এই যে দুইটা জিনিস বললাম, শুধু আদর্শ ইকুয়েশনের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, এবং উৎকেন্দ্রতা যেটা সেটা আমরা উপবৃত্তের ক্ষেত্রে মাইনাস শিখে আছি, বাট এক্ষেত্রে পজিটিভ হবে। এভাবে তোমাকে করতে হবে। কোনো সমস্যা হলে বলো, আর কমেন্টসের মাধ্যমে জানাও। যদি কোনো লোড না হয় সেক্ষেত্রে লোড না হলে সেক্ষেত্রে করবো। আশা করি সমস্যা হয় নাই। কমেন্টস করো, তাহলে তোমাদের লোড দিয়ে আমাদের তো লাভ নাই, কারণ আমাদের 1 মিনিট সকল সদস্যের মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে চান্স পাওয়ানো, তোমাদেরকে কোর্স কমপ্লিট করো না। আমাদের উদ্দেশ্য হলো তোমাদের চান্স পাওয়ানো। তোমরা যতটুকু নিতে পারো আমরা ঠিক ততটুকু দিব। হয় নাই, তাহলে একটা ম্যাথ একটু করি। একটু খেয়াল করো, আমরা একটু আগে যে ম্যাথটা করছি ঠিক সেই ম্যাথটি, কিন্তু শুধু এখানে প্রশ্নে লেখা আছে অধিবৃত্তের। এইটুকু কারণে পুরো ম্যাথটাই চেঞ্জ হয়ে গেল, সূত্রটাও চেঞ্জ হয়ে গেল। এটা একটু পরীক্ষার হলে এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যদি তুমি আসে পড়াবো তুমি উপবৃত্তের আকারে করো, ম্যাথ ভুল। যদি আসে অধিবৃত্ত উপবৃত্তের আকারে করো, ম্যাথ ভুল। এজন্য যেটা আসুক ঠিক সেটাই ভালোভাবে খেয়াল করে টাইম
টাইম নষ্ট হোক, 10টা ম্যাথ থাকলে তুমি 8টা ম্যাথ অ্যান্সার করো, কোনো সমস্যা নাই। 8টাই ফুল মার্কস পেলে তোমার চান্স ইনশাল্লাহ নিশ্চিত। কিন্তু 10টাই অ্যান্সার করতে গিয়ে তুমি 5টা ভুল করে ফেললে, তাহলে চান্স ওই রকম ভাবে নিশ্চিত। বুঝতে হবে তো বিষয়টা। এজন্য তুমি খেয়াল করো, এখানে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। অধিবৃত্তের অক্ষরেখা দ্বয়কে এক্স অক্ষ ও y ধরে সমীকরণ নির্ণয় করো, যার ইকুয়াল এত এবং মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল দেওয়া আছে। অর্থাৎ এখানে এ বড় না বি বড় কিছু বলে দেয় নাই, সেক্ষেত্রে তোমার এ কে বড় ধরে ম্যাথটি করা লাগবে বা বি কে বড় ধরে ম্যাথটি করা লাগবে, এটা বিষয় না। আর তুমি ম্যাথটা ইজিলি সলভ করতে হবে, যে বড় হয় বড় হবে, কোনো সমস্যা নাই। তুমি প্রথমে খেয়াল করো, লেট অধিবৃত্তের সমীকরণ। আমরা প্রথমে অধিবৃত্তের সমীকরণ ধরে নিলাম, এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইকুয়াল 1। পার্থক্য শুধুমাত্র এখানে, আমরা দেখো উপরের ক্ষেত্রে পজিটিভ হচ্ছিলাম, কিন্তু এখানে শুধুমাত্র নেগেটিভ হবে। এতটুকু কিন্তু আমাদের কমপ্লিট, এতটুকু বুঝতে হবে তোমাদেরকে। ই এর ভ্যালু আছে, দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব তোমাকে দেয়া আছে। দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব সূত্র আমরা একটু আগে শিখেছি, খেয়াল করো। দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব 2a ডিভাইডেড ই ইকুয়াল 8 ডিভাইডেড 3। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাতের মধ্যবর্তী সূত্র এটা জানি আমরা। আগের সব সূত্র কোনো পার্থক্য নাই এখানে। এখানে ই এর যে ভ্যালুটা আছে কোশ্চেনে, দেখো ই এর ভ্যালু কোশ্চেনে দেয়া আছে 3/2, সেই মানটি যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে 2a ডিভাইডেড 3 ডিভাইডেড 2 ইকুয়াল 8 ডিভাইডেড 3, এটা পাইলাম। এখানে a এর ভ্যালু পেয়ে যাব, a ইকুয়াল এখান থেকে 2 বেরোবে, আর a স্কয়ার ইকুয়াল তাহলে কত হবে বলো, 4 বের হবে। এটা দেখো আমার সমীকরণে লাগবে দুইটা মান, একটা a এর ভ্যালু একটা b এর ভ্যালু। a মান পেয়ে গেছি, শুধু যদি b এর ভ্যালুটা বের করতে পারি তাহলে তো আনসার শেষ। এখন তোমরা বলো e ইকুয়াল উৎকেন্দ্রতা ইকুয়াল একটা সূত্র জানি, অধিবৃত্তের ক্ষেত্রে সূত্রটা কিন্তু চেঞ্জ হবে, √1 প্লাস হবে এখানে b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার, শুধু এখানে প্লাস হবে। তাহলে এখানে যদি বর্গ করে দাও, তোমরা দেখো সবাই খেয়াল করে, এই যে ই এর স্কয়ার করলে কত হবে কও, 3 ডিভাইডেড 2 তার হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস b স্কয়ার, আর a এর ভ্যালু কত বের করলা 2 তার স্কয়ার। এটা তো এখানে ক্যালকুলেট করবাম, এখানে ক্যালকুলেট করলে b এর ভ্যালুটা পেয়ে যাবাম, b স্কয়ার এর ভ্যালু পাবো কত 5। এটা ক্যালকুলেট করবে কষ্ট করে, তাহলে b স্কয়ার এর ভ্যালু 5 পেয়ে যাব। এখন a স্কয়ার b স্কয়ার এর ভ্যালু আমরা দেখো যদি এই ইকুয়েশন বসিয়ে দেই তাহলে আমাদের आंसर কমপ্লিট। অর্থাৎ x স্কয়ার a স্কয়ার এর ভ্যালু 4 মাইনাস y স্কয়ার b স্কয়ার এর ভ্যালু 5 ইকুয়াল 1, এখানে রাখলে তোমার आंसर হবে। এটা খুব কষ্ট হয়েছে, দেখো ম্যাথটা তোমরা সবাই একটু ভালোভাবে খেয়াল করো, ম্যাথটা বুঝে খেয়াল করো, এবং না বুঝলে আমাকে বলো। সব ম্যাথ আছে, শুধুমাত্র আদর্শ ইকুয়েশনের ক্ষেত্রে মাইনাস হবে এবং উৎকেন্দ্রতা যেটা সেক্ষেত্রে প্লাস হবে, শুধু এতটুকু জায়গায়, আর সব জায়গায় সেম হবে, সূত্র সেম। আমাদের অধিবৃত্ত চ্যাপ্টারও শেষ, তাহলে আমাদের সব শেষ হয়ে গেল। 5 মিনিট কষ্ট করা না, কার কোন জায়গায় সমস্যা আছে, অধিবৃত্ত 3 টপিকস উপর কার কোথায় সমস্যা আছে একটু বলো আমাকে, আমি এখনই সলভ করে দিব। এরপরও কারো কোনো সমস্যা থাকলে ইনবক্স করবে। আরো দেখছি অনেকে আমার ইনবক্সে নক করে এরকম বলছে, ভাই আপনি এমন বলছিলেন কিন্তু ম্যাথ মিলতেছে না। আমি বলছিলাম অক্ষরেখা, কিন্তু সে বলতেছে না দ্বিকাক্ষ, তার ম্যাথ মিলবে না। তোমাকে বুঝতে হবে আমি কি বলছিলাম, ওখানে দ্বিকাক্ষর কথা বলছিলাম, নকলের কথা বলছিলাম। তোমার 24 নম্বর আর 25 নম্বর ম্যাথ পরাবৃত্তের অনুশীলনী চ্যাপ্টারের অনুশীলনীতে যেটা আছে ওই দুটো ম্যাথ সমস্যা করতেছো।
আচ্ছা, যে ম্যাথটা করাইছি আবার একটু খেয়াল করো তোমরা সবাই। অধিবৃত্তের অক্ষরেখা দ্বয়কে এক্স অক্ষ নাকি সাইড না আচ্ছা, দেখো এখানে লেখা আছে অধিবৃত্তের অক্ষরেখা দ্বয়কে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরে সমীকরণ নির্ণয় করো। আর এর মান মানে উৎকেন্দ্র দেওয়া আছে 3/2 এবং দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবিন্দু দেওয়া আছে 8b। অধিবৃত্ত বলে দেওয়া এখানে প্রথমে সমীকরণ দিয়েছি x² - y² b² = 1। আচ্ছা, এখন দেখো এই ক্ষেত্রে আমাদের এর মান আর বির মান পেয়ে গেলে শেষ। দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলে আছে, এটা সূত্রটা বসালাম এখানে। এখানে এর ভ্যালুটা যদি বসিয়ে দেই, দেখো এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এর ভ্যালুটা পেয়ে গেলাম। এর ভ্যালুটা পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেছে। দেখো এর সূত্র উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রিকতা যেটা, তার সূত্র কি √1 প্লাস অধিবৃত্ত থেকে প্লাস হয় b²/a²। এখানে এর ভ্যালু এবং এর ভ্যালু এই দুইজনের ভ্যালু বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার সাথে সাথে b² ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ a² এবং b² দুটো বসিয়ে দিলাম, যেটা পেলাম সেটাই আমাদের আনসার। আর কারোর বসে থাকতে পারে দু একটা ম্যাথে, তো সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করো, আমি ইনবক্সে তোমাদেরকে বলে দেবো। আর ইনবক্সে যদি বেশি কিছু লেখার দরকার হয় তো সে না লিখে আমাকে কল দিও, আমি মোবাইলে বলতে পাই, কারণ অনেক সময় লিখে সবার টেক্সট দেওয়া যায় না। আর আশা করি সবাই ভালোভাবে পড়ো। আর ম্যাথ যেগুলো আসতেছে প্রতিবার ডুয়েটে দেখা যাচ্ছে, আমি 2-5 মিনিট কথা বলে চলে যাব। ডুয়েটে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় এক্সাম্পল থেকে ম্যাথ আসে, জ্যামিতির ক্ষেত্রে আর কি। অন্য ক্ষেত্রে যে পার্ট আসে ভাইরা নিবে, অনেক ভালো ভালো ক্লাস নেবে ভাইরা, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। আর এক্সাম্পলের ম্যাথ, বিশেষ করে এক্সাম্পলের ম্যাথগুলো খুব ভালোভাবে করবা। আমরা গাজীপুর গেলে আমাদের কাছে বলবো ভাই, যে কোনো ভাই যে ভাই তোমার বলবো ভাই ম্যাথগুলো আগে দিন, সবাই দেখবা তোমার প্রতি সহানুভূতি দেখার কোনো সমস্যা, কিন্তু লজ্জা যদি তুমি না হবে। আমরা বলতাম, ক্লাস করতাম, তখন আমাদের যে ভাইরা ছিল তাদের বলার সাথে তারা করে দিত। আসলে 1 মিনিট ভাইরা আসলে অনেক, তো সেক্ষেত্রে তোমরা খেয়াল করবা। দেশের পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে তোমরা ভাইরা যখনই আসতে বলবে, যখনই মেসেজ দিবে ফোনে যে চলে আসো, তোমরা লেট করবা না। আর তোমরা আসার জন্য সবসময় প্রিপেয়ার থাকবা, যে এই সমস্যা কোনো সমস্যা দেখাবা না। আর লাইভ ক্লাস তো এখানে হইলো মোটামুটি আলহামদুলিল্লাহ, টপিকটাও শেষ। এরপর ত্রিকোণমিতি যেটা শুরু হবে ভাই গ্রুপে বলে দিবে, তো সেক্ষেত্রে তোমরা বড় ভাই। আর কারো সমস্যা হয়তো আর নাই আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি এখানে শেষ করে দিলাম। সবাই আমার জন্য দোয়া করো, সবাই সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।